আসসালামু আলাইকুম। কমার্স ২৬ ব্যাচ। তোমাদের সর্বশেষ পরীক্ষা হচ্ছে ফাইনান্স সেকেন্ড পেপার। এই ফাইনান্স সেকেন্ড পেপারে আমরা জানি অনেক বেশি চ্যাপ্টার, প্রায় ১৪টা অধ্যায়। সো এই অধ্যায়গুলাকে কিভাবে শর্ট করে আমরা সিকিউ গুলাকে অ্যান্সার করে আসতে পারবো, তার জন্য আজকের এই সাজেশন ক্লাসটা। আমি রিকোয়েস্ট করব ক্লাসটা অবশ্যই দেখবে এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই মতামত জানাবা। তো এই ক্লাসে আমরা এই ১৪টা অধ্যায়কে আমরা সবাই জানি ফাইনান্স সেকেন্ড পেপারের আমরা দুইটা অংশ, একটা হচ্ছে আমাদের ক বিভাগ, যেটা থেকে আমাদের ৭টা প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাদের ৫টা দিতে হবে, এবং আরেকটা হচ্ছে খ বিভাগ, যেখান থেকে আমাদের ৪টা আসবে, ওই ৪টা থেকে বিমা অংশের মধ্যে ২টার অ্যান্সার করতে হবে। তাহলে ক বিভাগ আমাদের যে ব্যাংকিং পার্ট, এই ব্যাংকিং পার্টে ৭টা প্রশ্ন আসবে, কিন্তু আমাদের অধ্যায় আছে টোটাল ৯টা। মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এবার আর প্রশ্ন আমরা আগের মতো করে পাচ্ছি না। যেখানে আগের বিষয়গুলোতে আমরা একটা চ্যাপ্টারে এক বা একাধিক প্রশ্ন পেতাম, এখানে কিন্তু সেটা পাচ্ছি না। এর মধ্যে আরো বিষয় আছে, কারণ এই ফাইনান্স সেকেন্ড পেপার আমি স্টুডেন্টের সাথে কথা বলার পর বুঝলাম অনেকে একেবারে ধরেই নেই। থিওরিক্যাল বিষয় আসলে ওইভাবে পড়াশোনা করে নাই কমার্সের স্টুডেন্টরা, যেটা করে সারা জীবন দেখে এসেছি সেই কাজটাই হয়েছে। তো এটাকে এখন তোমাদের জন্য অনেকের কাছে যেহেতু মাত্র একদিন গ্যাপ বোঝা মনে হচ্ছে, তার জন্য আমি এই সংক্ষিপ্ত সাজেশনটা দিচ্ছি। দেখো, আমরা এই যে ৯টা অধ্যায়, এই ৯টা অধ্যায়ের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি একটু মার্ক করি ফার্স্ট অফ অল, তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজি হবে। দেখো, ফার্স্ট অফ অল আমি যদি একটু মার্ক করি যে এই ৯টা অধ্যায়ের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে প্রথমে কেন্দ্রীয় ব্যাংক, যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এবং বাণিজ্যিক ব্যাংক, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসবে। এরপরে ব্যাংক হিসাব। ওকে, এই ৩টা অধ্যায় থেকে ৩টা প্রশ্ন আমরা আমার মতে পাবো। এরপরে দেখো, একটু খেয়াল করো, এরপরে আমাদের এই যে প্রথম অধ্যায়, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, এটাকে আমি 2 স্টার দিলাম। ওকে, এই 4টা অধ্যায়। আর এখানে আমাদের এই যে নিচের যে অধ্যায়গুলো আছে, সেখানে আরো আমাদের 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায়ের মধ্যে আমি তোমাদেরকে পরামর্শ দিব অ্যাট লিস্ট 3টা অধ্যায় করতে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আর কেউ যদি 2টা অধ্যায় করতে বলো, তাহলে আমি বলবো তোমরা চাইলে আমাদের এই যে ব্যাংক তহবিলের উৎস ব্যবহার, এটা করতে পারো, যদিও এটা একটু জটিল মনে হবে। আর আমাদের এই যে এখানে যে এই জিনিসটা আছে, যেমন চেক বিনিময় বিল এবং প্রমিসারি নোট, এটা করতে পারো, কারণ চেক থেকে প্রশ্ন আসে। সো এখানে টোটাল এখানে হচ্ছে 4টা অধ্যায়, এখানে 2টা অধ্যায়, অর্থাৎ 1 2 3 4 6, হ্যাঁ, এবং 7, এই 6টা অধ্যায় করলে আমার মতে তোমরা 5টা প্রশ্ন ইনশাল্লাহ পেয়ে যাবে। তবে রিস্ক নিতে না চাইলে আরেকটা অধ্যায় করতে পারো, সেটা হচ্ছে তুমি চাইলে পঞ্চম অধ্যায়টা করতে পারো, অথবা তোমার যদি পঞ্চম অধ্যায় বেশি ঝামেলা মনে হয়, তাহলে তুমি নবম অধ্যায়টা করতে পারো, কারণ এটা একটু সহজ আছে। অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং যেগুলো আছে এগুলা। তাহলে আমাদের ব্যাংকিং অংশে, সরি ফাইন্যান্স, যেটা ব্যাংকিং অংশে, এই ব্যাংকিং অংশে আমাদের মোটামুটি আমরা 6টা বা 7টা অধ্যায় করব, যেখান থেকে আমরা 5টা প্রশ্ন আশা করি পেয়ে যাব। ওকে, আমি যেগুলা বলেছি আমি আবারও বলছি, 1 2 3 4 মাস্ট করবা। এর পাশাপাশি চাইলে তুমি 6 নাম্বারটা অবশ্যই করতে পারো, আর 7 নাম্বারটা। তাহলে কয়টা হলো? 4 আর 2 6টা। এই 6টা অধ্যায় করলে ভাগ্য ভালো হলে আমার মতে মানে আমরা মোটামুটি 5টা প্রশ্ন পেয়ে যাব। আর যদি আর একটু রিস্ক নিতে না চাও, তাহলে তুমি পঞ্চম অধ্যায় অথবা নবম অধ্যায় যে কোনো একটা অধ্যায় করতে পারো, তোমার জন্য সহজ হবে। আর এটা তো আমার চয়েস, তোমাদের যদি মনে হয় যে না আমি কি করব, আমি এটা করব না, আমি এটা চেয়ে মানে অন্য একটা অধ্যায় করব, সেটা তোমার চয়েস, তুমি করতেই পারো, প্রবলেম না। এটা হচ্ছে সিকিউর জন্য আমাদের আমাদের ব্যাংকিং অংশে যে সাজেশনটা দেওয়ার কথা সেটা আমি দিলাম। এখন আসো, যদি বিমা অংশের কথা বলি, তো বিমা অংশের ক্ষেত্রে আমরা যেটা করব একটু খেয়াল করো। বিমা অংশের ক্ষেত্রে আমরা একই রকম ভাবে আমাদের 5টা অধ্যায় আছে, যেখান থেকে আমাদের 4টা প্রশ্ন আসবে। তো এর মধ্যে আমরা জানি আমাদের প্রথম অধ্যায়গুলাই বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের সবচাইতে বেশি প্রশ্ন আসে সাধারণত নৌ বিমা, একটু খেয়াল করবা, নৌ বিমা এবং জীবন বিমা, এই দুইটা থেকে 2টা প্রশ্ন পাবো, অর্থাৎ 10 11 12 এই 3টা অধ্যায় করলে আমার এনাফ। ওকে, এই 3টা অধ্যায় করলেই আমার এনাফ, আর তেমন কিছু লাগবে না। ওকে, ওই 2টা অধ্যায় আমি না করলেও চলবে, কারণ এই 3টা অধ্যায় থেকে অ্যাটলিস্ট 3টা প্রশ্ন চলে আসবে। সো এই 2টা অধ্যায় মিলে একটা প্রশ্ন আসে সাধারণ অর্থে। ওকে, তাহলে আমরা এই 3টা অধ্যায় করব। অথবা তোমার যদি মনে হয় না আমি অগ্নিবীমাটা আমার কাছে ভালো লাগতেছে, বা আমি আমার কাছে সহজ মনে হচ্ছে, আমি অগ্নিবীমা করব, তাহলে তুমি বিমার 10ম অধ্যায়টা বাদ দিতে পারো। জীবন বীমা, নৌবিমা, অগ্নিবীমা, এই 3টা অধ্যায় করতে পারো। অর্থাৎ তুমি তোমার মতো করে এই 3টা অধ্যায় করলেই এখান থেকে 2টা প্রশ্ন কমন পেয়ে যাবো। অথবা এমনও হতে পারে তুমি জাস্ট জীবন বীমা আর অগ্নিবীমা করে যাও, যদি সময় একেবারেই কম থাকে। হ্যাঁ, সময় একেবারেই কম থাকলে তুমি জাস্ট 11 এবং 12 করে যাও, এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা আশা করি 2টা। সো আমরা 7টা প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে পারবো সেটা দেখলাম। এখন
আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, এই অধ্যায়গুলোতে আসলে আমরা কি টাইপের সিকিউ প্রশ্ন বলবো সেগুলো আমাদের একটু দেখা উচিত। সো এখানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমার আলাদা আলাদা সিকিউ সাজেশন আছে। যেমন আমাদের এই যে যদি আমি প্রথম অধ্যায়ের কথা বলি ভাইয়া, তো প্রথম অধ্যায়ে আমাদের সিকিউ সাজেশন দেখো, একটু খেয়াল করলে বুঝতে পারবা। প্রথম অধ্যায়ে আমাদের সিকিউ সাজেশনে আমাদের এই যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমরা কি কি পড়বো। হ্যাঁ, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, সেখানে আমাদের ব্যাংক কি, হ্যাঁ বিশেষায়িত ব্যাংক কি, তালিকাভুক্ত ব্যাংক কি, একক ব্যাংক কি, মিশ্র ব্যাংকিং কি, তারল্য কি, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ব্যাংকিং কি, ভ্যাসেল টু কি, খুব গুরুত্বপূর্ণ ভ্যাসেল টু, আমাদের সিকিউতেও আসে এখান থেকে প্রশ্ন। গার্নিশি অর্ডার বা গার্নিশি আদেশ খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চেইন ব্যাংক কি বা গ্রুপ ব্যাংক কি, শাখা ব্যাংক কি, এই জিনিসগুলো আমাদের স্বায়ত্তশাসিত ব্যাংক কি, এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এবার অনুধাবনমূলক প্রশ্নের জন্য একই রকম ভাবে আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, অনেকবার এসেছে। হ্যাঁ, গার্নিশি অর্ডার কেন জারি করা হয় ব্যাখ্যা করো, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা যদি দেখি, আমরা দেখবো এই যে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল কোন ব্যাংক, ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে, খুবই গুরুত্বপূর্ণ। এবং কেওয়াইসি ফর্ম কেন গুরুত্বপূর্ণ, এইরকম ব্যাংক হচ্ছে অর্থ ঋণের ব্যবসায়ী। এই যে এই প্রশ্নগুলা কয়েকটা প্রশ্ন আমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য দেখে যাব। প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতার জন্য আমরা জাস্ট কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের সাধারণত ওই যে সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে আমাদের ব্যাংকের যে শ্রেণী বিভাগ, যেমন হচ্ছে একক ব্যাংক, শাখা ব্যাংক, গ্রুপ ব্যাংক, চেইন ব্যাংক, এই চারটা জিনিস। এরপরে বাণিজ্যিক ব্যাংক কি, হোল্ডিং ব্যাংক আর সাবসিডারি ব্যাংক জিনিসটা কি, এই কয়েকটা জিনিস দেখে গেলেই হবে। তাহলে প্রথম অধ্যায়ের বিষয়টা আমি একটু দেখালাম। এখন আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, দ্বিতীয় অধ্যায়ে সেম অ্যাজ আমরা কিছু সাজেশন দিচ্ছি। দেখো সেটা হচ্ছে নিকাশ ঘর কি, যেহেতু এটা কেন্দ্রীয় ব্যাংক, সো নিকাশ ঘর কি, তারপরে আমাদের বিহিত মুদ্রা কি, সিআরআর কি, এরপরে হচ্ছে ব্যাংক রেট কি, বিইএফটিএন কি, ওকে, কল মানি রেট কি, এরপর হচ্ছে নোট ইস্যু করা কি, খোলা বাজার নীতি কি, ঋণ নিয়ন্ত্রণ কি, ব্যাংক খান নীতি কি, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এবং ক্ষয়ের জন্য আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে, খেয়াল করো এই যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল, অনেকবার এসেছে প্রশ্নটা, অনেক জায়গায় এসেছে। হ্যাঁ, এরপরে ঋণের বরাদ্দকরণ নীতি, এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক, এরপরে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার বা সরকারের ব্যাংক, এই জিনিস, বা আমাদের বাণিজ্যিক ব্যাংকের কিভাবে ঋণের আমানত সৃষ্টি করে, এই জিনিসটা, এটা যদিও বাণিজ্যিক ব্যাংক অধ্যায়ের এখানে চলে এসেছে। এরপরে ঋণ নিয়ন্ত্রণ এর পদ্ধতিগুলা, দুইটা পদ্ধতি আমরা জানি, সাধারণ বা সংখ্যাত্মক, গুণগত বা নির্বাচনমূলক। ওকে, এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর ওখানে আমাদের যে বিষয়টা আসবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক খাত নীতি, এরপরে খোলা বাজার নীতি, জমাধার পরিবর্তন নীতি, এবং আমাদের আরেকটা জিনিস আছে আমাদের গুণগত পদ্ধতির মধ্যে ঋণের বরাদ্দকরণ নীতি বা ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, এই দুইটা জিনিস পড়বা। আর এখানে পড়বা নিকাশ ঘরটা, খুব গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে বাণিজ্যিক ব্যাংক অধ্যায় সেম অ্যাজ, আমি জাস্ট সবগুলো দেখাবো না, সংক্ষেপে একটু আলোচনা করে দিব, কারণ এই জিনিসগুলো তোমরা পারবা। বাণিজ্য ব্যাংক অধ্যায়ের জন্য আমাদের প্রত্যয়ন পত্রটা খুব গুরুত্বপূর্ণ, তারপরে তারল্য নীতি, হ্যাঁ, এরপরে বাণিজ্য ব্যাংকের এই যে আমাদের পে অর্ডার, হ্যাঁ, নিরাপত্তার নীতি, এই জিনিসগুলো, ঋণ আমানত সৃষ্টি করে কিভাবে বাণিজ্য ব্যাংক, এটা একটা সূত্র আছে। এভাবে আমরা একটু শিখবো, মোটামুটি এটা হলেই হবে। এরপরে আমাদের কোন ব্যাংকে মুদ্রা বাজারে মধ্যমণি বলা হয়, কেন বলা হয়, ওকে, এটা বাণিজ্যিক ব্যাংকের একটা প্রশ্ন। এরপরে বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি কি, বাণিজ্যিক ব্যাংকে স্বল্প মেয়াদী ঋণ দেয় কেন কেন ওকে, ব্যাংকের সচ্ছলতার নীতি কি, এই জিনিসগুলো জাস্ট আমরা একটু দেখে যাব বাণিজ্যিক ব্যাংক থেকে। আর বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যমে এবং ঋণ আমানত সৃষ্টি, এটা কিন্তু প্রশ্নে পরীক্ষায় আসে, সিকিউতেও আসে, আমাদের অনুধাবনমূলক বা প্রায়োগিক দক্ষতার মধ্যে আসে। এটা বাণিজ্যিক ব্যাংকের মূল নীতি, এটাও খুব গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আমাদের যদি আমরা পরের ব্যাংক হিসাবে যাই, এখানে আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখব। জাস্ট আমাদের ব্যাংক হিসাবের মধ্যে আমরা যদি একটু থিঙ্কিং করি, আমরা দেখব যে আমাদের ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে এই যে কেওয়াইসি, নো ইউর কাস্টমার। ওকে, তারপরে আমাদের নমুনা স্বাক্ষর, এরপরে হচ্ছে আমাদের ঋণ আমানত ব্যাংক। ওকে, এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। এরপরে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমাদের ব্যাংক হিসেবে গোপনীয়তা কেন রক্ষা করা প্রয়োজন, এরপরে হচ্ছে নমুনা স্বাক্ষর কার্ড হবে এটা, হ্যাঁ, কেন প্রয়োজন, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। জাস্ট আমি কিন্তু প্রশ্ন খুব কম দিয়েছি তোমাদের জন্য, যাতে সহজ হয়, এগুলো আমাদের জন্য একটু দেখে যাব। আর এখানে ব্যাংক হিসাবে প্রকারভেদটা জাস্ট দেখে যাব আমাদের উচ্চতার দক্ষতার মধ্যে। একইভাবে আমরা যদি আমাদের পঞ্চম অধ্যায়ে চলে যাই, জাস্ট আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। পঞ্চম অধ্যায়ে দেখো জ্ঞানমূলক প্রশ্ন কি,
জ্ঞানমূলক প্রশ্ন আমাদের এখানে এই যে চেক, বিনিময় বিল বা প্রমিসারি নোট, পে অর্ডার, হ্যাঁ হস্তান্তর ঋণের দলিল যেগুলো আর কি, ব্যাংক নোট, ব্যাংক ড্রাফট, ওকে, বা ব্যাংকের আজ্ঞাপত্র, এই জিনিসগুলো আমাদের মোটামুটি একটু গুরুত্বপূর্ণ। আর এখানে অনুধর্মগুলোর মধ্যে দাগ কাটা চেক কি, বাসি চেক কি, মাসের চেক কি, এরপরে হচ্ছে অঙ্গীকার পত্র বা প্রমিসারি নোট কি, আর এই পাশে হচ্ছে চেকের প্রকারভেদ, বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, আমরা সবাই জানি এটা। আর চেক ও বিনিময় বিল বা প্রমিসারি নোট এই সম্বন্ধে এখানে ষষ্ঠ অধ্যায় এখানে আমাদের কিছু চেক সংক্রান্ত এবং বিনিময় বিল সংক্রান্ত কিছু, যেমন বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, আমাদের অঙ্গীকার পত্র বা প্রমিসারি নোট, বাসি চেক, হ্যাঁ, এমআইসিআর, তারপরে হচ্ছে ভ্রমণকারী চেক, এই জিনিসগুলো একটু দেখবো। বিনিময় বিলের মধ্যে আদিষ্ট আদেশটা, এই জিনিসগুলো দেখবো। এরপরে চেকের অনুমোদন হবে, এটা হ্যাঁ, চেকের অনুমোদন, বানানটা ভুল এসেছে, আন্তরিকভাবে দুঃখিত, সেই জন্য অনুমোদন হবে, অনুমোদন, ওকে। প্রয়োজন কেন, বিনিময় বিল কি ব্যাখ্যা করো, চেকের অমর্যাদা বা কি, এরপরে হচ্ছে ধাক্কা টাকা চেক কেন অধিক গুরুত্বপূর্ণ, নিরাপদ, এরপরে হচ্ছে অঙ্গীকার পত্র, এই জিনিসগুলা, ওকে। আর আমাদের প্রায়োগিক বা উচ্চতার দক্ষতা সম্পন্ন প্রশ্নের মধ্যে আমাদের যে চেকের প্রকারভেদটাই বা সুবিধা অসুবিধা, এগুলো একটু দেখবো। সপ্তম অধ্যায় যদি আমরা চলে যাই, আমাদের ব্যাংক তহবিলের ব্যবহার, এটার অনেকের কাছে এই অধ্যায়টা জটিল মনে হয়, সেজন্য আমি বলি যদি তোমার কাছে জটিল মনে হয় তুমি এটাকে স্কিপ করতেও পারো, কোনো প্রবলেম নাই। সো এখানে হচ্ছে আমাদের যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে ব্যাংক তহবিল বা নগদ ঋণ, তারপরে হচ্ছে ভোক্তা ঋণ, জমাতিরিক্ত ঋণ, এগুলো আমরা জানি সংরক্ষিত মুনাফা, তারপরে লিয়েন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ, বন্ধকের মাধ্যমে যখন আমরা কিনি কোনো ঋণ নিই এবং ঋণ পরিশোধের আগ পর্যন্ত ব্যাংক যদি উক্ত সম্পদটা বন্ধক রেখে দেয় নিজের কাছে, এবং যদি ঋণ পরিশোধ না হয় ব্যাংক ওই সম্পদে কি শর্ত অনুসারে বিক্রি করে দিতে পারে, এটাকে আমরা লিয়েন বলি। তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো। এরপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মুখ্য উদ্দেশ্য, হ্যাঁ, এরপরে ব্যাংক তহবিল কি বলতে কি বুঝে, ঋণ বিশ্লেষণ কেন করা হয়, ওকে, ঋণ মঞ্জুরে গ্রাহকের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়গুলো আমরা দেখব, ব্যাংক ঋণের প্রকারভেদ, প্রকৃতি ও ব্যবহার অনুযায়ী প্রকারভেদটা আমরা একটু দেখব, এগুলো আমরা সিকিউ ক্লাসে আলোচনা করব, ঋণ মঞ্জুরের ক্ষেত্রে বিবেচ্য বিষয় বা সুবিধা অসুবিধা। এরপরে বৈদেশিক বিনিময়, এখানে আমাদের বিভিন্ন কি আসবে, ওই যে তত্ত্বায়নপত্র, তারপরে প্রাপ্য বিল বাট্টাকরণ, হ্যাঁ, পোরপেটিং, বাট্টাকরণ, এরপরে আমাদের বৈদেশিক বিনিময় হার নির্ধারণের যে প্রক্রিয়াটা, বিনিময় হার এই যে স্বর্ণমানে নির্ধারণ করি, এরপরে আমাদের ক্রয় সমতার তত্ত্ব অনুসারে নির্ধারণ হয়, চাহিদা যোগানের ভারসাম্য অনুসারে নির্ধারিত হয়, এই জিনিসগুলো আমরা এই অধ্যায়ে শিখবো। সো এখানে তত্ত্বায়নপত্র খুবই গুরুত্বপূর্ণ, বৈদেশিক বিনিময় হার বা বিনিময়, এরপরে বৈদেশিক বাণিজ্য, পোরপেটিং বা ফ্যাক্টরিং, এই জিনিসগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো একটু জাস্ট একবার দেখে যাব। এরপরে হচ্ছে ব্যাংক টু ব্যাংক প্রত্যয়নপত্র বলতে কি বুঝো, স্বর্ণমান ব্যবস্থা, ওই যে স্বর্ণের বিনিময়ে যখন আমরা মুদ্রার মান নির্ধারণ করি সেটা আর কি। এরপরে হচ্ছে বৈদেশিক আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে বিনিময় হার নির্ধারণটা কিভাবে হয়, মোটামুটি এই জিনিসগুলো একটু দেখে যাব, জাস্ট হালকা করে দেখে যাব, এগুলো নিয়ে এত বেশি ইয়া করার দরকার নেই, আমরা যখন সিকিউ ক্লাস করব তখন এই জিনিসগুলো আরো বিস্তারিত আলোচনা করব। বিনিময় হার নির্ধারণের পদ্ধতিটা আর ব্যাংক প্রদত্ত ঋণের দলিল সমূহ। এবার আমরা যদি নবম অধ্যায়ে চলে যাই, নবম অধ্যায়ে ভাই খুব ইজি কিছু জিনিস আছে, যেমন আমাদের এই জিনিসগুলো আমরা জানি, যেমন এটিএম কার্ড সম্বন্ধে আমরা সবাই জানি, মোবাইল ব্যাংকিং সম্বন্ধে সবাই জানি, হ্যাঁ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পস, পয়েন্ট অফ সেল, ওকে, বিক্রয় সেবা বিন্দু, সুইফট, পিন, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের, আমরা মোটামুটি এতটুকু, বিইএফটিএন, হ্যাঁ, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, এই জিনিসগুলো আমরা একটু মোটামুটি বলবো। এরপরে ভিসা কার্ড, ইএফটি, এটিএম কার্ড, হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখে যাব মোটামুটি, তাহলে হবে। এরপরে আমাদের বিমা অধ্যায় চলে আসবো। বিমাতে আমরা বলেছি আমরা 2টা অধ্যায় পড়লেও আমার কমন আসবে, আশা করা যায়, 11 এবং 12। সো আমরা দশম অধ্যায়টা যদি দেখি, বিমার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আছে, যেমন আইডিআর এ বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ওকে, যেটা 2010 সালের আইন অনুযায়ী 2011 সালে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আমাদের আর্থিক ঝুঁকি কি, দায় বিমা কি, হ্যাঁ, প্রিমিয়াম কি, এরপরে হচ্ছে আমাদের নৌ বিমা কি, এই জিনিসগুলো মোটামুটি এতটুকু পড়লেই হবে।
এরপরে আমাদের দেখো, আমি কিন্তু শর্ট করে বলতেছি, জাস্ট সব বলতেছি না। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে ভাইয়া কি আসবে? অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমাদের কি আসবে? যে বীমাকে ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা বলা হয় কেন? বীমা পরম বিশ্বাসের চুক্তি। ওকে, এরপরে হচ্ছে এই যে বীমাযোগ্য স্বার্থ খুবই গুরুত্বপূর্ণ, আর স্থলাভিষিক্তকরণের নীতি, এই দুইটা নীতি খুব গুরুত্বপূর্ণ, এই জিনিস অবশ্যই দেখে যাবা। এরপরে আমাদের গ এবং ঘয়ের জন্য আমাদের বীমা ব্যবসায়ের মূলনীতি এবং বীমার শ্রেণী বিভাগ যেটা আছে। ওকে, জীবন বীমা এবং সম্পত্তি বীমা, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের সিকিউ প্রশ্ন বেশি আসে। 11 নম্বর অধ্যায় যেটা, সেটা নিয়ে যদি একটু বলতে যাই, আমাদের জীবন বীমা। সো জীবন বীমা জিনিসটা কি আমরা সবাই জানি। সো এখানে আমাদের জীবন বীমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে আমাদের সমর্পণ মূল্য আছে, এই যে সমর্পণ মূল্য, মৃত্যুর পঞ্জি, পুনর্বীমা, ওকে, যৌথ বীমা, আজীবন বীমাপত্র, ওকে, বার্ষিক বৃত্তি, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, গোষ্ঠী বীমা, এরপরে হচ্ছে প্রিমিয়াম তো বলছি, জীবন বীমা, এই যে এই কয়েকটা জিনিস জাস্ট দেখবো। এরপরে যদি আমরা একটু থিঙ্কিং করি, আমাদের পরে যে অনুধাবনমূলক এবং উচ্চতার দক্ষতা সম্পন্ন প্রশ্ন, সেটা হচ্ছে কি, জীবন বীমাকে অনিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? কারণ এটা ক্ষতিপূরণ চুক্তি নয়। এরপরে এই যে মৃত্যুর পঞ্জি যেটার কথা বলছি, মৃত্যুর পঞ্জিটা খুব গুরুত্বপূর্ণ, গোষ্ঠী বীমা, বোনাস, এই জিনিসগুলো জাস্ট একবার পড়ে নিব। আর জীবন বীমার শ্রেণী বিভাগ, জীবন বীমার দাবি আদায় পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। এবার আমাদের 12তম অধ্যায়, নৌ বীমা, সবচাইতে প্রাচীনতম বীমা। সো এই নৌ বীমা হচ্ছে পণ্য নিক্ষেপণ কি, যেটাকে আমরা জেটিসন বলি, নৌ বিপদ কি, নৌ বীমার অব্যক্ত শর্ত। ওকে, মানে যে শর্তগুলো আসলে লেখা থাকে না, বাট চুক্তিতে থাকে, ওকে, কাগজে লেখা থাকে না। গচ্ছা কি, বহনপত্র বা চালানি রসিদ কি, ত্যাগ স্বীকার, সামুদ্রিক ক্ষতি, এই জিনিসগুলো একটু বলবো। এরপর হচ্ছে উদ্ধারযোগ্য সামুদ্রিক ক্ষতি কি, চার্টার পার্টি কি, এই জিনিসগুলো একটু জাস্ট দেখব। এরপরে যে প্রশ্নটা আছে দেখো ভাইয়া, সেটা হচ্ছে নৌদায় বীমা বলতে কি বুঝো, পণ্য নিক্ষেপণ বলতে কি বুঝো, এগুলা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি। নৌ বীমাকে ক্ষতিপূরণ চুক্তি বলা হয় কেন? এরপরে নৌ বীমার শ্রেণী বিভাগটা দেখতে পারো, এটা দেখলে এনাফ। নৌ বীমার শর্তগুলো একবার দেখে যেতে পারো। এবার আমাদের 13 নম্বর অধ্যায় যেটা, সেটা হচ্ছে দেখো অগ্নিবীমা। অগ্নিবীমার মধ্যে আমি বলছি, অগ্নিবীমার আমাদের জাস্ট অল্প কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে চাউনি বীমাপত্র, অগ্নিজনিত ঝুঁকি, বা অগ্নিজনিত নৈতিক ঝুঁকি যেটাকে আমরা বলি, তারপরে হচ্ছে মূল্যায়িত বীমাপত্র বা অগ্নি বীমাপত্র, এই জিনিসগুলো একটু দেখব। আর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমাদের এটা দেখবো আমরা, অমূল্যায়িত বীমাপত্র, পুনঃস্থাপন বীমাপত্র, চাউনি বীমাপত্র, ওকে, মোটামুটি অগ্নিজনিত অপচয়, এই যে এই কয়েকটা জিনিস একটু দেখব। আমরা একবারই শেষ দিকে চলে এসেছি, সাজেশনটা আমরা একবারই শেষ করে দিব। আমি জাস্ট একটু আমাদের এখানে যেটা আছে এই প্রশ্নটা একটু দেখব, যে আমাদের একটু যদি খেয়াল করি আমরা, অগ্নিবীমার ক্ষতিপূরণ দাবি আদায় মীমাংসা পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ এটা। আর সর্বশেষ বিবিধ বীমা, যেখানে আসলে মিক্স, যেমন আমাদের শস্য বীমা আছে, স্বাস্থ্য বীমা আছে, তারপরে হচ্ছে আমাদের দুর্ঘটনা বীমা আছে, গবাদি পশু বীমা আছে। মোটামুটি এই কয়েকটা জিনিস একটু দেখে যাব। আর অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই অল্প কয়েকটা জিনিস দেখবো। দেখো সেটা কি, আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আমাদের এই যে স্বাস্থ্য বীমা খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে গবাদি পশু বীমার কথা বললাম, চর্য বীমা বা দায় বীমা এটা বলতে হবে, ওকে। এরপরে শস্য বীমার ঝুঁকি সমূহ, সম্পত্তি দুর্ঘটনাজনিত, এই যে যা আছে বীমা সমূহের আলোচনা। তো মোটামুটি আমরা এই যে যতটুকু আলোচনা করেছি, এর বাইরে তেমন আর আলোচনার দরকার হবে না। মানে এটা জাস্ট আমি তোমাদেরকে একটু হালকা সাজেশন দিলাম যে এই অধ্যায়গুলো থেকে আমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতার দক্ষতা সম্পন্ন প্রশ্ন কিভাবে পড়বো, আর এই অধ্যায় থেকে আসলে কোন কোন অধ্যায় পড়বো। সো যার যেটা সুবিধা হয় সাজেশনটা ফলো করে এটাই করিও, আশা করি ভালো হবে। আর সর্বশেষ হচ্ছে, আমি যদি ক্লাসটা দিতে পারি, ক্লাসটা করে যাবা অবশ্যই, তাহলে দেখবা ইনশাল্লাহ পরীক্ষায় গেলে অন্তত লিখে আসতে পারবা।